আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকে প্রথম ক্লাস। একাদশ শ্রেণীর যে সিলেবাস আছে এই সিলেবাসের সম্পূর্ণ ক্লাস ইনশাআল্লাহ আমি এই পেজে নিব এবং সপ্তাহে দুটো করে ক্লাসের একটা রুটিন আমি থ্রো করেছিলাম, কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকার কারণে এইটা হয়তো একটা করে ক্লাস যাবে এই রুটিনে। তো দুটো ক্লাসের মধ্যে একটা করে এখন আপাতত যাবে, আর এই প্রবলেমটা সলভ হলে আমরা দুটো করে ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেক্টর রাশি, মানে ভেক্টর অধ্যায়ের ভেক্টর রাশির যোগ সম্পর্কে। তো ভেক্টর রাশির যোগের যে সূত্রগুলো আছে বা নিয়মগুলো আছে, তোমরা জানো যে ভেক্টর রাশির মান দিক উভয় আছে এবং মান দিক থাকার কারণে ভেক্টর রাশির যোগ বিয়োগ মানে সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক নিয়মে যোগ বিয়োগ করতে হয়। তো জ্যামিতিক নিয়মের মধ্যে আমরা বইতে যেগুলো দেখি, তোমরা দেখেছো যে সাধারণ সূত্র বলে একটা সূত্র দেওয়া আছে, ত্রিভুজ সূত্র আছে, সামান্তরিক আছে, বহুভুজ আছে এবং উপাংশের সূত্র আছে। তো আজকে আমরা বেসিক্যালি তিনটা বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে যে সাধারণ সূত্র কি বোঝায়, সেকেন্ড ত্রিভুজ সূত্র কি বোঝায়, থার্ড হচ্ছে সামান্তরিক সূত্র কি বোঝায়। তো মূল যে বিষয়টা হয়, মানে শিক্ষার্থীদের যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে যে ভেক্টর রাশির যোগ আমরা তত্ত্বীয়ভাবে পড়াই এবং এই জ্ঞানের সীমাবদ্ধতাটা তো আমাদেরও আছে, আমরা টিচার যারা আমরা আছি আমাদেরও আছে এবং শিক্ষার্থী হিসেবে তোমাদের থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষার্থীদের আমরা তত্ত্বীয় যখন অংশ পড়াই বা তত্ত্বীয়ভাবে মানে যখন সামুদ্রিক সূত্র প্রতিপাদন করাই, তখন শিক্ষার্থীরা মানে যে তাদের মানে চেহারা যখন দেখি বা এক্সপ্রেশন যেটা দেয় তাতে বোঝা যায় যে মনে হয় বুঝছে, কিন্তু যখন এটার প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখনই দেখা যায় যে না, আসলে আমাদের যে ধারণা ছিল যে সবাই বুঝছে সেটা হয় না। তো এটা অনেক ম্যাথের ক্ষেত্রে, মানে অনেক অনেক তত্ত্ব যখন তত্ত্বীয় বা থিওরিটিক্যাল যখন কোনো টপিকস প্রমাণ করি তখন সেক্ষেত্রে এরকম হয়, কিন্তু বেসিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ একটা তত্ত্বীয় অংশে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়, এটা ক্যালকুলেশন করাটা বোঝাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনই এই তত্ত্বীয় অংশটা কি বোঝালো, বাস্তবতা কোথায়, মানে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কোথায়, বা অ্যাকচুয়ালি এটা কি মিন করে। অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে ফিল করাটা, এই ফিল করাটা যখন মানে যখন শিক্ষার্থীরা এইটুকু ফিল করতে পারে না তখনই হচ্ছে প্রবলেম হয়। তখন যেহেতু বাস্তবতার সাথে মিল করতে পারে না বা মিল খুঁজে পায় না, তখন এটা আর বেশি দিন স্থায়ী থাকে না। তো আজকে আমরা মানে আমি এমন আলোচনাটা করতে চাই যে যেটা শিক্ষার্থীরা যেন ফিল করতে পারে যে অ্যাকচুয়ালি ভেক্টরের যোগ এটা বোঝায়। তো খুব সাধারণ একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা জানো, সবাই 9-10 সংজ্ঞা পড়ে আসছো যে ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে। তো একটা মানে যদি আমরা ভেক্টর রাশি প্রকাশের কথা বলি, যে জ্যামিতিক উপায়ে যে ভেক্টর রাশি প্রকাশ করি কিংবা রেখাংশ দিয়ে যে ভেক্টরকে প্রকাশ করি, তাহলে একটা ভেক্টরকে প্রকাশ করার সময় আমরা এরকম একটা সরল রেখা দিই বা রেখাংশ যেটাই বলি, এর উপর একটা তীর চিহ্ন দিই। তো এই তীর চিহ্নটা দিক নির্দেশ করে এবং এই সরলরেখার যে মানে স্টার্টিং একটা পয়েন্ট আছে এবং মানে ফিনিশিং একটা পয়েন্ট আছে বা আদিবিন্দু আর শীর্ষবিন্দু আছে, অর্থাৎ স্কেল দিয়ে মাপলে এই সরলরেখার যে দৈর্ঘ্য হবে, মানে সরলরেখার যে মানটা পাবো আমরা স্কেল দিয়ে মাপলে যে যতটুকু দূরত্ব পাবো বা দৈর্ঘ্য পাবো, এইটুকু হচ্ছে ওই ভেক্টর রাশির মান। ওই ভেক্টর রাশি বলতে কাকে বোঝায়? আমি যদি এটা সরণ বলি তাহলে এটা সরণের মান, যদি বেগ বলি তাহলে এটা বেগের মান, যদি বল বলি তাহলে বলের মান, যদি ভরবেগ বলি তাহলে ভরবেগের মান। অ্যাকচুয়ালি এটা একটা ভেক্টর রাশি, তীর চিহ্ন দ্বারা তার দিক বোঝায় এবং স্কেল দিয়ে মাপলে আমরা যতটুকু পাবো সেটুকু তার হচ্ছে মান। ওকে, ফাইন। তাহলে আমরা এরকম এটা ফিল করতে পারছি যে এটা একটা ভেক্টর রাশি। কেন? কারণ এর মান দিক দুটোই আছে। মান বলতে কি বোঝায়? মান বলতে এই রেখাংশের দৈর্ঘ্য যতটুকু ততটুকুই। এটা যদি স্কেল দিয়ে মাপি, মেপে ধরে নাও যে স্কেল দিয়ে মাপতে গিয়ে আমি দেখলাম যে এটা সেন্টিমিটারে হয়তো 12 সেন্টিমিটার আসলো, কিংবা আরেকটু বেশি 14 সেন্টিমিটার আসলো। তো আমি যদি বলি যে একটা সেন্টিমিটার
বা এই যে 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি স্মরণের মান, আর দিক হচ্ছে এই যে আমার ও একটা, যদি এই আদি বিন্দুকে একটা ও বিন্দু বলি, যেখান থেকে ভেক্টরটা যাত্রা আরম্ভ করেছে, যেখানে শেষ করেছে এটা এই বিন্দু বলি, তাহলে দিক হচ্ছে ও থেকে এর দিকে। তাহলে তীর চিহ্নটা মূলত দিক নির্দেশ করলো, আর এই সরলরেখিক মান যেটা সেটা ভেক্টর রাশির মান নির্দেশ করলো। অর্থাৎ স্কেল দিয়ে মাপলে যে যতটুকু পাবো আমরা এইটুকু তার মান নির্দেশ করলো। যতটুকু পাবো মানে একটা স্কেলের যে রিডিং, ধরো একটা 12 সেন্টিমিটার স্কেল নিয়ে এসে আমি দেখি যে 12 সেন্টিমিটার স্কেলের সমান, তাহলে এর মানটা হচ্ছে 12 সেন্টিমিটার, সেটা স্মরণের জন্য প্রযোজ্য। আমি যদি বলি 1 সেন্টিমিটার মানে 1 নিউটন, তাহলে এটা 12 নিউটন। যদি এটাকে বল হিসেবে ধরি যে এই বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, ওই বরাবর, এবং বলের মান হচ্ছে 12 নিউটন। ওকে, তো আমরা বেগের কথা বলছি যে হ্যাঁ, এই বেগ হিসেবেও সেটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে মূলত ওএ এটা একটা ভেক্টর রাশি যার মান এবং দিক দুটোই আছে। এই চিত্রে মান বলতে আমরা ওই স্কেল দিয়ে, যেহেতু এখানে চিত্রে আমরা ওএ রেখা, সরলরেখা এঁকেছি, কিংবা রেখাংশ যেটাই বলি না কেন, তো ওএ যতটুকু অংশকে বোঝায় এইটুকুই হচ্ছে মান, আর ও থেকে এ দিক, এটাই হলো ভেক্টর রাশি, ওই ভেক্টরটার দিক। এখন আমাদের এই বিন্দুটাকে আমরা পাদবিন্দু বলি, পাদবিন্দু বলি, এটাকে আমরা টেল বলতে পারি। ওকে, আর এটাকে আমরা শীর্ষবিন্দু বলি, শীর্ষবিন্দু, এটাকে আমরা হেড বলি। তো এখন যোগ যখন বোঝাবে যে ভেক্টর রাশির যোগ, তখন ব্যাপারটা এরকম যে ধরো একটা ভেক্টর রাশি এইটা, একটা ভেক্টর রাশি এইটা, এ একটা ভেক্টর রাশি, এটা একটা, আর এটাকে আমরা বলছি বি একটা ভেক্টর রাশি। এখন বলা হলো যে এ আর বি কে তুমি যোগ করো। তো এ আর বি কে যোগ করলে, মানে যোগ করতে বলা হয়েছে, তো এ আর বি কে যোগ করার ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করব যে যদি এ আর বি কে যোগ করতে হয়, তাহলে এ দিক যে দিক, সেই দিকটা চেঞ্জ করা যাবে না, মান তো ডেফিনেটলি চেঞ্জ করা যাবে না। বি যে দিক ক্রিয়া করছে সেই দিকটা চেঞ্জ করা যাবে না, মান তো অবশ্যই চেঞ্জ করা যাবে না। তাহলে দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করব, তখন দুইটা ভেক্টর যোগ করার অর্থ এই নয় যে ভেক্টর দুইটার মান দিক পরিবর্তন হবে, দুটো ভেক্টর মান দিক একই থাকবে। তো আমরা বিটাকে যদি তুলে নিয়ে এসে এর মাথায় বসিয়ে দেই, তো বসাবো এইভাবে যে বি যেভাবে আছে, অর্থাৎ বি এর মান এবং দিককে পরিবর্তন না করে আমরা এর সাথে বিটাকে যোগ করতে চাই। তাহলে বিকে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে আমরা এর মাথায় বসাবো। তো এইটা বসানোর ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এটার মান আর এটার মান যেমন ঠিক থাকবে, তেমনি দিকের কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে এটা বিয়ের দিক ছিল, এটা বিয়ের দিক আছে, এটুক বিয়ের মান, এটুক বিয়ের মান, সুতরাং আমরা এটা এ আর বি কে যোগ করেছি, এটা বোঝায়। তো এ আর বি কে যোগ করার ক্ষেত্রে কি মেনে চললাম, আমরা একটা ভেক্টরকে তুলে নিয়ে এসে, অর্থাৎ বি ভেক্টরকে তুলে নিয়ে এসে এর মাথায় বসানো হয়েছে। তো এই এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর কিভাবে যোগ করা হলো, এ ভেক্টরের যেটা হেড ছিল সেখানে বি এর টেলকে বসানো হয়েছে। তো একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা হেডের সাথে টেল অথবা টেলের সাথে হেডকে কি করব, বসাবো অথবা স্থাপন করব। তো এটাকে বলে প্যারালাল শিফটিং, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করা। তো প্যারালাল শিফটিং বলতে কি বুঝি, এই যে সমান্তরালে বি যেখানে ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে নতুন অবস্থানে বসালাম। অথবা আমরা এটা করতে পারি যে এ আর বি কে দুটোকেই তুলে নিয়ে আসি, ধরো এটা আর বি, এ আর বি এই অবস্থায় ছিল, আমরা এটাকে এইভাবে লিখলাম যে এ যে অবস্থায়, মানে যেদিকে ক্রিয়া করছিল এর দিক সমান্তরাল, মানও মোটামুটি এক, মোটামুটি মানে এক্স্যাক্টলি হয়তো হবে না, কম বেশি, বাট আমরা আইডিয়া করে নিয়েছি যেন সমান হয়। এর মান এটাই এ ভেক্টর, কারণ এর সমান্তরাল ভেক্টর এইটা, অর্থাৎ এটাকে তুলে নিয়ে এসে এখানে বসিয়েছি, আর বি এর সমান্তরাল ভেক্টর হচ্ছে এইটা, তার মানে বি কে তুলে নিয়ে এসে এখানে বসিয়েছি, তার মানে এ আর বি কে আমি মূলত এখানে যোগ করেছি। তো ভেক্টর রাশির যোগের নিয়মটা হচ্ছে এরকম যে আমরা কতগুলো ভেক্টরকে যদি এভাবে সাজাই যে একটার হেডের সাথে আরেকটা টেল সংযুক্ত থাকে, তাহলে
এখানে দুটো ভেক্টরকে সাজাই। কতগুলো ভেক্টর বলতে আপাতত দুটো ভেক্টরকে আমরা যোগ করছি। একাধিক ভেক্টরকে যোগ যখন করব বা দুইয়ের অধিককে যখন যোগ করব তখন আমরা বহুপদ সূত্রটা ব্যবহার করব। কিন্তু নিয়মটা এক, যে একটা টেলের সাথে আরেকটা হেডকে জোড়ন, মানে একটা হেডের সাথে আরেকটা টেলকে জোড়ন লাগাবো। এই তো এই ক্ষেত্রে প্রথমটার টেলের হেডের সাথে দ্বিতীয়টার টেলকে আমরা বসিয়ে এ আর বি কে যোগ করে আমরা এরকম একটা অবস্থা পেলাম। এখন খুব স্বাভাবিকভাবে এটা একটা বিষয় চিন্তা করো যে দুটো ভেক্টরকে যখন যোগ করব তখন এদের যোগফল তো একটা ভেক্টর রাশি হবে, এটাই স্বাভাবিক। বেগের সাথে বেগের যোগ হয়, ত্বরণের সাথে ত্বরণের যোগ হয়, সরণের সাথে সরণের যোগ হয়, বলের সাথে বলের যোগ হয়। কিন্তু কখনো এরকম বলের সাথে ত্বরণের যোগ হয় না, বলের সাথে ত্বরণের যোগ হবে না, কিংবা ত্বরণের সাথে সরণের যোগ হবে না। আমরা যে ভি ইকোয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণ বলি, যে ভি ইকোয়ালস টু 19-এ পড়ে আসছি ইউ প্লাস এটি, এটা ডেফিনেটলি ইউ, এটা বেগ বোঝায়, এটি এটাও বেগ বোঝায়, ভি তো ডেফিনেটলি শেষ বেগ। তো এই শেষ বেগটা বলতে আদি বেগ, এবং বৃদ্ধি যতটুকু বেগ বৃদ্ধি পেল সেটার সাথে আদি বেগ যোগ করে আমরা ফাইনাল বেগ পাচ্ছি বা চূড়ান্ত বেগ পাচ্ছি। তার মানে এ আর টি দুটো গুণফল যেটা, সেটা অ্যাকচুয়ালি বেগ বোঝায়। তো যেটা আমরা বললাম যে এ বি দুটো ভেক্টরকে যোগ করা হয়েছে, তার মানে বুঝতে হবে যে এ যে জাতীয় ভেক্টর, বি সে জাতীয় ভেক্টর। তো এই ক্ষেত্রে এ বি যখন আমরা যোগ করছি তখন এ বি যোগ করে একটা ভেক্টর, নতুন ভেক্টর সেটা পাওয়া যাবে, এবং এটা ভেক্টর রাশি হবে, এর মান থাকবে আর দিক থাকবে। তাহলে মান এবং দিক কতটুকু হবে, তো এইটা করার জন্য নতুন যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাকে এই চিত্রে দেখানোর জন্য আমরা কি করব, প্রথম ভেক্টরের হেড মানে টেল থেকে দ্বিতীয় ভেক্টরের হেডকে আমরা সংযোগ দিব। তাহলে প্রথমটার আদি বিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর আমরা একটা সংযোগ দিব। এই তো একটা সংযোগ পেলাম। তো প্রথমটার আদি বিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এইটা ওই নতুন যে ভেক্টরটা অর্থাৎ লব্ধি ভেক্টরের মান বোঝাবে। তার মানে এই যে এটা যদি ও বিন্দু বলি, এটা যদি পি বিন্দু বলি, এটা যদি কিউ বিন্দু বলি, তাহলে ও কিউ ওটা হচ্ছে এ ভেক্টরের পাদবিন্দু, আর কিউ হলো বি ভেক্টরের শীর্ষবিন্দু। সুতরাং ও কিউ লব্ধি ভেক্টর নির্দেশ করবে। লব্ধি মানে যোগফল নির্দেশ করবে। কার কার যোগফল নির্দেশ করবে? এ এবং বি এর যোগফল নির্দেশ করবে। খুব সাধারণ একটা ব্যাপার যে আমরা দুটো ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আর একটা ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করি। কিভাবে? যেন দুটো ভেক্টরের মান দিক পরিবর্তন না হয়। তো এটাকে প্যারালাল শিফটিং বলে, মানে নতুনভাবে স্থাপন করা, নতুন জায়গায় স্থাপন। মানে কিভাবে স্থাপন করব? আমি একটা থেকে তুলে নিয়ে এসে এর সমান্তরালে এ কে রেখে এ কে অন্য জায়গায় সরাবো, বি যেভাবে ছিল সেইভাবে থাকবে, জাস্ট বি এর সমান্তরালে বি কে আমরা কি করছি, স্থাপন করেছি। বি এর মান এবং দিকের যেমন পরিবর্তন হয়নি, এ এর মান দিক কোনোটার পরিবর্তন হয়নি। এখন এ আর বি কে যোগ করলে যে যোগফল, এটা একটা ভেক্টর রাশি এবং এটাকে আমরা লব্ধি ভেক্টর বলি, বা এটাকে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর মানে দুটো ভেক্টরের যোগফল। ওকে, তো এই লব্ধি ভেক্টরের মানটা আমরা বললাম যে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টা শীর্ষবিন্দুর যে সরলরৈখিক দূরত্ব, সেটা হবে লব্ধির মান, আর দিকটা হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। তাই তীর চিহ্ন আমরা ও থেকে কিউর দিকে দিব, এবং এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর, এবং এটা সমান হবে দুইটা ভেক্টর রাশির যোগফল, অর্থাৎ আর ইকুয়ালস টু হবে এ প্লাস বি। তো ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে তোমাদের বইতে 5টা নিয়মের কথা উল্লেখ আছে, কোনো কোনো বইতে 4টা আছে। প্রথমটা ছিল সাধারণ সূত্র। তো সাধারণ সূত্রটা আসলে কি বোঝায়? এটাই বোঝায় যে কতগুলো ভেক্টরকে যোগের ক্ষেত্রে প্রথমটার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টার পাদবিন্দুকে আমরা স্থাপন করে সংযোগ দিয়ে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর যে সংযোগ সরলরেখা পাবো, সেটি হবে আমাদের লব্ধি ভেক্টরের মান, এবং দিক হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। এটা খুব সাধারণভাবে বলা যায়, তাই হয়তো বা এটাকে সাধারণ সূত্র হিসেবে উল্লেখ করেছে। এবং মনে রাখবা, সাধারণ সূত্র আলাদা কিছু নয়, এটা ত্রিভুজ সূত্রের একটা পার্ট। আমরা দুইটা ভেক্টরের যোগের ক্ষেত্রে ডেফিনেটলি দেখো, এটা ত্রিভুজের যদি চিন্তা করি তাহলে ও পি কিউ এটা একটা ত্রিভুজ, এবং ও এ আর ও পি আর পি কিউ দুটো সন্নিহিত বাহু। তাহলে এই দুটো ভেক্টরকে নির্দেশ করছে, একটা এ ভেক্টরকে একটা বি ভেক্টরকে, এবং তাহলে তৃতীয় যে বাহুটি আছে সেটি বিপরীত ক্রমে লব্ধির মান দিক নির্দেশ করবে। এই বিপরীত ক্রম কথাটা ত্রিভুজের ক্ষেত্রে যোগ হবে। মানে একটা ত্রিভুজের দুটি বাহুকে যদি আমরা দুটি ভেক্টরের মান দিক দ্বারা নির্দেশ করি,
দুটি সন্নিহিত বাহুকে যদি আমরা দুইটি ভেক্টর রাশির মান দিক দ্বারা নির্দেশ করি, তো দুটি সন্নিহিত বাহু বলতে আমরা যে দুটো বাহুকে আমরা চিহ্নিত করব সেই ক্ষেত্রে ওই দুটো ভেক্টর হবে একটার হেডের সাথে আরেকটা টেইলকে সংযোগ থাকতে হবে। তো ত্রিভুজ সূত্রটা আমরা পরে বোঝাচ্ছি, যেহেতু এটা সাধারণ সূত্রের কথা ছিল, তাহলে সাধারণ সূত্রটা কি বোঝালো বা কি তোমরা উপলব্ধি করলা? তোমরা এইটুকু উপলব্ধি করলা যে দুইটা ভেক্টরকে আমরা যোগ করতে চাই, যোগ করলে নতুন একটা ভেক্টর হবে। আর কিভাবে যোগ করব? ভেক্টর দুইটা যেভাবে আছে ঠিক সেইভাবে মান দিক পরিবর্তন না করে নতুন অবস্থানে তাদেরকে নিয়ে এসে বসাবো। কিভাবে বসাবো? প্রথম ভেক্টর আমি প্রথমে যেটা বসাবো তার হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেইলকে জোড়া লাগাবো। এই যে দেখো, প্রথম ভেক্টর এ কে আমরা এখানে নিয়ে আসছি, এ যেভাবে ছিল এর দিক পরিবর্তন না করে, মান পরিবর্তন না করে এখানে স্থাপন করেছি, এবং বি এর মান দিক পরিবর্তন না করে বি কে স্থাপন করেছি। এবার এ এর পাদবিন্দু আর বি এর শীর্ষবিন্দুর যে সংযোগ সরলরেখা সেটি এ এবং বি এর যোগফল নির্দেশ করবে। এটা খুব সাধারণ একটা সূত্র, মানে একটা সাধারণ সূত্র, তাই আমরা এটার কোনো আকৃতি দিচ্ছি না যে এটা ত্রিভুজ হলে এটা ভেক্টরের যোগফল ওই তৃতীয় বাহুটা নির্দেশ করবে। এটা যেহেতু আমরা জ্যামিতিক কোনো আকৃতি বলছি না, তা সাধারণ সূত্র বলছি যে দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলবা। অতএব আমাদের এইখান থেকে আর কোনো কিছু তথ্য আপাতত জানার প্রয়োজন নেই। একটা বিষয় একটু মাথায় রেখো, যে দুটো ভেক্টর একটা বিতে মিলিত হলেই কি সেখানে দুটো ভেক্টরের যে কোণ তৈরি করবে? মানে সাধারণত আমরা বলি যে দুটি সরলরেখা কোনো একটা বিতে মিলিত হলে মিলিত বলতে সরলরেখা একটা কোণ উৎপন্ন করে। ভেক্টরের ক্ষেত্রে এরকমভাবে আমরা কোণ বোঝাতে পারবো না। ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে হেড হেড, মানে হেড হেড কোনো বিতে মিলিত হলে ওই হেড হেড মিলিত হয়ে যে কোণ তৈরি করবে। ব্যাপারটা এমন যে এই একটা ভেক্টর তার হেড হচ্ছে এইটা, আর এই একটা ভেক্টর তার হেড হচ্ছে এইটা, অর্থাৎ দুটো ভেক্টরের হেড দেখো, এটা আমরা এ ভেক্টর যদি বলি, এটা যদি বি বলি, তাহলে দুটো ভেক্টরের হেড একটা বিতে মিলিত হয়েছে, তাহলে এই কোণটাই হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিন্তু যদি এমনটি হয় যে একটা ভেক্টরের হেড ওকে আর আরেকটা ভেক্টরের ধরো আমরা এরকম করেছি যে একটা ভেক্টরের হেডের সাথে আরেকটা টেইলকে জোড়া লাগিয়ে বলছি যে এই কোণটা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। না, এইটা কোন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ নয়। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে হবে হেডের সাথে হেডের অথবা টেইলের সাথে টেইলের। তার মানে আমরা যদি এই বাহুটাকে এইখানে এইভাবে বসাই, এটাকে তুলে নিয়ে এসে এইখানে বসাই, তাহলে দেখো এই কোণটা হবে, এটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে বিটাকে যখন এখানে বসাচ্ছি তখন এটা সমান্তরাল এইটা, অতএব এই কোণটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। অথবা যদি আমরা এইটাকে এরকম বর্ধিত করে দেই, ধরো এইটাকে এরকমভাবে তুলে নিয়ে সেখানে বসালাম, তখন এই কোণটা হবে এ বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নাও। আমি আবার বলছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা কি বুঝি? যে বিন্দুতে ভেক্টর দুটির হেড হেড মিলিত হবে, মানে দুটো ভেক্টরের শীর্ষবিন্দু একটা বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে ওই শীর্ষবিন্দু মানে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুতে দুটো ভেক্টর যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। অথবা দুটো টেল এক বিন্দু থেকে যদি মিলিত হয়, এক বিন্দু থেকে চলে যায়, ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দেখো এইটার পাদবিন্দু আর এটার পাদবিন্দু, তার মানে দুটারই টেল এই বিন্দুতে মিলিত হয়েছে, অতএব এই বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এখন আমরা এই দিকে একটা ভেক্টর দিয়ে দিলাম আর এই দিকে একটা ভেক্টর দিয়ে বললাম যে এইটা হচ্ছে এই ভেক্টর এই ভেক্টর মধ্যবর্তী কোণ। ধরো এটা পি ভেক্টর, এটা কি ভেক্টর, দিয়ে বলছি যে এটা পি কিউ এর মধ্যবর্তী কোণ। না, এই পি কে এর মধ্যবর্তী কোণ কোনটা হবে? আমরা পি কে আর একটু বর্ধিত যখন করি, এটা সমান্তরালে বর্ধিত করলাম, মানটাকে ঠিক রাখলাম, দিকটা ঠিক রাখলাম, এবার এইটুক হলো পি কিউ এর মধ্যবর্তী কোণ। কেন? কারণ এই বিন্দুতে এই ভেক্টর, এটাকে পি ভেক্টর যদি বলি আমরা, তাহলে পি আর কিউ এর দুটোরই টেল মিলিত হয়েছে ও বিন্দুতে, অতএব ও বিন্দুতে যে কোণ তৈরি করেছে এই কোণটাই হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ। এই কোণটা না, এইটা না, এটা না। কেন? কেননা এইখানে পি এর মানে শীর্ষবিন্দু আর কিউ এর পাদবিন্দু। আমি আগেই বলেছি যে কোণ হবে দুটো ভেক্টরের পাদবিন্দু দিয়ে অথবা দুটো ভেক্টরের শীর্ষবিন্দু। কোনো বিন্দুতে যদি দুটো ভেক্টরের পাদবিন্দু মিলিত হয় তাহলে ওই মিলিত বিন্দুতে যে কোণ তৈরি করবে, অথবা দুটো শীর্ষবিন্দু যদি মিলিত হয় তাহলে মিলিত বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটি হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এইটা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। কেন? দুটারই পাদবিন্দু মিলিত হয়েছে ও বিন্দুতে। এটা ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ, কেননা এটা যদি ও বিন্দু দিই তাহলে উভয় ভেক্টরের শীর্ষবিন্দু মিলিত হয়েছে ও বিন্দুতে। তাহলে আমরা
এই সাধারণ সূত্র পড়তে গিয়ে এইটুকু বুঝলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে আমরা বুঝি যে দুটো ভেক্টরের শীর্ষবিন্দু যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বিন্দুতে দুটো শীর্ষবিন্দু দুইটা ভেক্টর যে কোণ উৎপন্ন করবে সেটি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, অথবা দুটি ভেক্টরের পাদবিন্দু যদি কোনো এক বিন্দু থেকে চলে যায় বা একটা বিন্দুতে মিলিত হয় তাহলে পাদবিন্দু দুটোরই পাদবিন্দু অর্থাৎ হেড হেড টেল টেল, এই হেড হেড টেল টেলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, দুটো শীর্ষবিন্দুর মধ্যবর্তী কোণ। দুটো শীর্ষবিন্দু একটা বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটাই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, অথবা দুটোর পাদবিন্দু কোনো একটা বিন্দুতে মিলিত হলে ওই মিলিত বিন্দুতে যে কোণ তৈরি করবে সেটিই হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এই তথ্যটা কাজে লাগবে ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে যখন আমরা সামুদ্রিক সূত্র পড়ব বা ম্যাথ করব তখন লাগবে, একটু মনে রেখো। সাধারণ সূত্র আর না বলি, কারণ এর আগে আমরা বেশ কয়েকবার সাধারণ সূত্র সম্পর্কে ধারণা দিয়েছি যে সাধারণ সূত্র কিছুই না, দুটি ভেক্টরকে যেভাবে আছে সেখান থেকে সমান্তরালে নতুনভাবে তাদেরকে নতুনভাবে স্থাপন করো নতুন একটা জায়গাতে। সেখানে স্থাপন করার ক্ষেত্রে আমাদের মেনে চলতে হবে যে দুটো ভেক্টরের মান দিক চেঞ্জ হবে না এবং একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার পাদবিন্দুকে আমরা জোড় লাগাবো। সেই ক্ষেত্রে প্রথমটার পাদবিন্দু আর দ্বিতীয়টার শীর্ষবিন্দুর যে সংযোগ সরলরেখা এটি হবে লব্ধি ভেক্টরের মান অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফলের মান, আর দিক হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। এবার আমরা ত্রিভুজ সূত্র নিয়ে একটু কথা বলি। ত্রিভুজ সূত্র দেখো, এটা ভেক্টর রাশির যোগের সূত্র। তো তোমরা ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে তোমরা জানো যে বিভিন্ন প্রকারের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, তারপরে সমবাহু ত্রিভুজ আছে, যাই হোক। তো এখন আমরা এরকম একটা ত্রিভুজ আঁকালাম, ধরে নাও এটা ও, এটা এ, এটা বি, এটা একটা ত্রিভুজ, আর আরেকটা সমবাহু ত্রিভুজের মতো করে একটা ত্রিভুজ মোটামুটি আঁকাই, এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ আর ও এ বি একটা ত্রিভুজ। ত্রিভুজ বিধিটা কি, মানে ত্রিভুজ সূত্র, ত্রিভুজ আমরা ব্যবহার করে এই ত্রিভুজের এই সূত্র ব্যবহার করে আমরা দুইটা ভেক্টর রাশির যোগ নির্ণয় করতে চাই, মানে দুইটা ভেক্টর রাশির যোগফল নির্ণয় করতে চাই, দুইটা ভেক্টর রাশির যোগফলের মান দিক নির্ণয় করতে চাই। ওকে, ফাইন। সর্বপ্রথমে ত্রিভুজের দুটি বাহুকে দুটো ভেক্টর রাশির মান দিক দ্বারা নির্দেশ করতে হবে। তাহলে মান দিক দ্বারা নির্দেশ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ওই দুটো বাহু যেন একই ক্রমে দুটো ভেক্টরের মান দিক দ্বারা নির্দেশ করে। একই ক্রম বলতে একটা শীর্ষবিন্দুর সাথে আর একটা পাদবিন্দু থাকবে। এখন আমি এ বি ত্রিভুজের দুটি বাহু আমরা বেছে নিয়েছি, একটা এ বি একটা বিসি, অথবা তোমরা এসি এবং সিবি সেটাও নিতে পারো। তো এ বি এবং বিসি যদি দুটো বাহুকে আমরা নেই তাহলে একটা ভেক্টর পি হিসেবে দিচ্ছি আমরা, যে পি একটা ভেক্টর রাশি যেটা এ বি বাহুকে মান আর দিক দ্বারা নির্দেশ করছে। তাহলে মান বলতে আমরা এ বি এর সরলরৈখিক দূরত্ব বুঝি, আর দিক বলতে এ থেকে বি এর দিকে বুঝি। তার মানে পি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এইটা। এখন বি সি কে আমরা আরেকটা ভেক্টর দিয়ে প্রকাশ করব, সেটা হচ্ছে কিউ। তাহলে বুঝতেই পারছো যে কিউ এর পাদবিন্দু হচ্ছে বি আর পি এর শীর্ষবিন্দু হচ্ছে বি। তার মানে বি বিন্দুতে পি এর শীর্ষবিন্দু আর কিউ এর পাদবিন্দু মিলিত হয়েছে, অতএব পি কিউ একই ক্রমের ভেক্টর। মানে একটা শীর্ষবিন্দুর সাথে আর একটা পাদবিন্দু যদি যোগ হয় তাহলে আমরা একে একই ক্রমের ভেক্টর বলবো। সুতরাং পি কিউ হচ্ছে একই ক্রমের দুটি ভেক্টর। একই ক্রম কেন? কারণ পি এর শীর্ষবিন্দুর সাথে কিউ এর পাদবিন্দু যোগ হয়েছে। ত্রিভুজ বিধি বলছে যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, এই দুটি বাহুকে যদি আমরা দুটি ভেক্টর রাশির একই ক্রমের দুটি ভেক্টর রাশির মান এবং দিক দ্বারা নির্দেশ করি, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর রাশির মান এবং দিক দ্বারা যদি নির্দেশ করি তাহলে এ বি সি একটা ত্রিভুজ। এ বি এবং বিসি বাহুকে আমরা একই ক্রমের একই জাতীয় দুইটা ভেক্টর পি এবং কিউ দ্বারা নির্দেশ করেছি, যেখানে এ বি ভেক্টর রাশির যে সরলরৈখিক দূরত্ব সেটা পি ভেক্টরের মান বোঝায়, আর দিক বলতে এ থেকে আমরা পি এর দিকে বুঝি। এবং বিসি ভেক্টরকে আমরা বিসি বাহুকে আমরা কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, যেখানে দিকটা হচ্ছে বি থেকে সি এর দিকে। সুতরাং পি কিউ এ বি সি ত্রিভুজের এ বি এবং বিসি বাহু দুটি সন্নিহিত বাহু, এবং পি কিউ দুটি বাহুকে দুটি পি এবং কিউ ওই দুটি বাহুকে দুটি ভেক্টর দ্বারা মান এবং দিকে নির্দেশ করে। অর্থাৎ এ বিকে আমরা
পি ভেক্টর দ্বারা নির্দেশ করছি এবং বি সিকে আমরা কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করছি এবং পি কিউ একই ক্রমের ভেক্টর, কেননা পি এর শীর্ষবিন্দুর সাথে কিউ এর পাদবিন্দু মিলিত হয়েছে। ত্রিভুজ বিধি বলছে এই যে দুটো ভেক্টর মানে ত্রিভুজের দুটো বাহুকে দুটো ভেক্টর রাশির মান এবং দিক দ্বারা নির্দেশ করানো হলো, তাহলে তৃতীয় যে বাহুটি থাকলো সেই বাহুটি হচ্ছে এসি, বিপরীত ক্রম মানে এটা এ থেকে বি, বি থেকে সি, এটা যদি আমি ধরলাম যে অ্যান্টি ক্লক, এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, পুরোটাই যদি আমি সি থেকে এ একই ক্রম রাখতাম তাহলে ভেক্টর চিহ্নটা এই দিকে দিতাম, কিন্তু ত্রিভুজ বিধি তো সেটা বলে না। ত্রিভুজ বিধি বলে যে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি বিপরীত ক্রম, তাহলে তৃতীয় বাহু এসি, বিপরীত ক্রম হলো এ থেকে সি এর দিক। একই ক্রম হলে এ বি বি সি সি এ হতো, দেখো এ বি বি সি সি এ এটা একই ক্রম, কিন্তু এ বি বি সি এটা একই ক্রম মানলাম, বাট এসি হচ্ছে বিপরীত ক্রম। তো ত্রিভুজ বিধি বলছে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে কি করবে, ওই দুটো ভেক্টরের লব্ধির মান দিক নির্দেশ করবে। তৃতীয় বাহুটি দ্যাট মিনস এসি, বিপরীত ক্রম এ থেকে সি, এই বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি লব্ধির মান দিক নির্দেশ করবে। লব্ধি বলতে আমরা পি এবং কিউ এর যোগফলকে বুঝি। সুতরাং ত্রিভুজ বিধি থেকে আমরা যেটা বুঝলাম যে ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহুকে যদি দুইটি ভেক্টর একই জাতীয় দুইটি ভেক্টর রাশির মান এবং দিক দ্বারা নির্দেশ করা হয় তাহলে তৃতীয় যে বাহুটি আছে সেটি বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। পি কিউ একই ক্রমের দুটি ভেক্টর, এ বি এবং বিসি সন্নিহিত বাহুকে মান এবং দিক দ্বারা নির্দেশ করছে, অতএব তৃতীয় বাহু এসি, এই এসি বাহুটি বিপরীত ক্রম, অর্থাৎ এ বি বিসি সি এ না হয়ে এসি হয়েছে, বিপরীত ক্রম বলতে আমরা সেটাই বোঝাই। সুতরাং এসি বাহুটি বিপরীত ক্রমে পি কিউ এর লব্ধি নির্দেশ করছে, অর্থাৎ আর ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ। এটি ছিল ত্রিভুজ বিধি। আমি বলে রাখি একটা কথা যে সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা যেমন লব্ধির মান দিক নির্ণয় করতে পারি, ঠিক তেমনি আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করে লব্ধির মান দিক নির্ণয় করতে পারবো। ওকে, তো আজকে ত্রিভুজ বিধি ব্যবহার করে লব্ধির মান দিক নির্ণয় করার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সামান্তরিক সূত্রটা পড়ব এবং সেখান থেকে আমরা লব্ধির মান দিক নির্ণয় করব। কিন্তু ত্রিভুজটা দিয়েও করা যায় এবং ত্রিভুজকে তখন সামান্তরিকের মতো করে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেহেতু ত্রিভুজকে সামান্তরিকের মতো ত্রিভুজকে আমরা এই চিত্রটাকে চেঞ্জ করে ত্রিভুজ থাকবে, বাট এটাকে চেঞ্জ করে একটা সামান্তরিক বানাবো আলাদা আলাদা ফর্ম করে, দুইটা ভেক্টরকে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে দুইটা বাহু ধরে একটা সামান্তরিক বানিয়ে দেন সেটার কর্ণটাই লব্ধি নির্দেশ করবে। তো যেহেতু আমরা সামান্তরিক পড়বো এই জন্য ত্রিভুজ থেকে লব্ধির মান দিক নির্ণয় করছি না, আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান দিক নির্ণয় করব। আর একটা বিষয় যে তোমাদের সিলেবাসে কিন্তু ওই ত্রিভুজের সম্পর্কে এতটুকুই আছে, এই জন্য সিলেবাসের বাইরে তো আমরা পড়তে পারছি না আপাতত। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে যদি এ বি এবং বিসি এই যে বিপরীত ক্রম, কোনো চিত্রে যদি বিপরীত ক্রম না থাকে, ধরো ও থেকে এ এটা একটা ভেক্টর, এ থেকে বি এটা একটা ভেক্টর, বি থেকে ও এটা একটা ভেক্টর, তাহলে তিনটা একই ক্রমের ভেক্টর। তো তিনটা একই ক্রমের ভেক্টর থাকলে পি এটা ভেক্টর, কিউ এটা ভেক্টর, আর এটা ভেক্টর, সেই ক্ষেত্রে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, তিনটা একই ক্রম, তার মানে বুঝতে হবে এদের লব্ধিটা হচ্ছে 0। তিনটা যদি এই চিত্রে লব্ধি 0 কেননা তিনটা একই ক্রমে, আমরা ব্যাপারটা এভাবে চিন্তা করবা যে একজন ও থেকে যাত্রা আমরা করে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার ওতে ফিরে আসছে, তাহলে সরণটা কত হবে? সরণটা 0। তো এই জন্য এই সরণের মান, তিনটা সরণ, পি যদি একটা সরণ ভেক্টর বলি, কিউ আর একটা সরণ ভেক্টর, আর একটা সরণ ভেক্টর, এই তিনটার মান 0 হবে। কিন্তু একজন ও থেকে এ গিয়ে এ থেকে বিতে গিয়ে থেমে গেল, তাহলে তার সরণ কত হবে? সরণ হবে ও বি মিন কত? আর, তখন ও দিকটা হবে ও থেকে বি এর দিকে। এই ও থেকে বি এর দিক হতো যদি আমরা এই তীর চিহ্নটা বিপরীত দিকে দিতাম, কিন্তু যেহেতু চিত্র এভাবে দেওয়া, কাজে এটা লব্ধি তিনটার যোগফল কত হবে? 0। এবং মনে রাখবা আমরা এই 0টাকে এইভাবে না লিখে এটা ভেক্টর হিসেবেও দেখাতে পারবো। কারণটা কি, দেখাবো, অ্যাকচুয়ালি দেখানো উচিত। কারণটা কি? কারণ তিনটা ভেক্টর রাশির যোগফল কখনো একটা স্কেলার রাশি হতে পারে না। অতএব ওই 0 তো 0ই, বাট 0-র উপর একটা ভেক্টর চিহ্ন দিব, কারণ শূন্য ভেক্টর বলে একটা কথা আছে। এখানে একটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে একটা কথা আছে, তোমরা জেনেছো যে নাল ভেক্টর হচ্ছে
যে ভেক্টরের মান 0 বা 0 তাকে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলি। তাহলে ত্রিভুজ বিধি থেকে আমরা এইটুকুই শুধু জানলাম। আমাদের মেসেজটা হচ্ছে যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে যদি দুটি একই ক্রমের দুটি ভেক্টর রাশির মান দিক দ্বারা নির্দেশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ক্লিয়ার? আর যদি কোনো ত্রিভুজে আমরা দেখি যে তিনটা সন্নিহিত বাহুকে একই ক্রমে তিনটা ভেক্টর দিয়ে নির্দেশ করেছে, তাহলে আমরা ওইখানে তিনটা ভেক্টরের যোগফল 0 ভেক্টর লিখব। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো ত্রিভুজ বিধির পরে আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ অনেক, আমরা জানবো সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র। ওকে, সামান্তরিকের সূত্র কি বোঝায় সেটা বোঝানোর আগে আমরা একটা চিত্র দিই। ওকে, ফাইন। মোটামুটি এটা একটা সামান্তরিক, আমরা নামকরণ করি ও এ, সি এবং বি। সামান্তরিক সূত্রের মূল কথা হলো যে সামান্তরিকের দুটো যে সন্নিহিত বাহু এখানে চিত্রে ও এ এবং ও বি দিয়েছি, সি বি এবং সি এও নিতে পারতাম, কিন্তু ওই দিক থেকে অঙ্কন করা একটু ঝামেলা বিধে আমরা ও থেকে চিন্তা করছি যে ও এ এবং ও বি হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। আমাদের যে তথ্য জানা আছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর কোনোই সমকোণ নয়। তাহলে ও এ আর বিসি হলো পরস্পর সমান এবং সমান্তরাল, আর এ সি এবং ও বি হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। আরেকটু এটা ছোট করে দেই, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। ওকে ওকে, এটাকে আমরা একটু ছোট করে দিলাম, আর এটা মোটামুটি এরকম একটু হতো। চিত্রটাকে একটু চেঞ্জ করা হলো, তাহলে এটা বি আর এটা হলো সি। ওকে, মোটামুটি একটা সামান্তরিকের চিত্র হয়েছে, খেয়াল করো। তাহলে আমরা কি বলছিলাম যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটা ও এ একটা ও বি, এই দুটো বাহুকে দুটো ভেক্টর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তো দুটো বাহুকে যখন দুটো ভেক্টর হিসেবে চিহ্নিত করতে পারি, তখন প্রশ্ন হচ্ছে যে দিকটা কোন দিকে আমরা ডিফাইন করব। যে ও এ আর ও বিকে দুটো বাহু, মানে দুইটা বাহুকে আমরা দুইটা ভেক্টর হিসেবে চিহ্নিত করছি মান আর দিক দ্বারা, তাহলে এই ভেক্টরের মান না হয় ঠিক থাকবে, ও এ আর ও বি দুটো ভেক্টর, ঠিক আছে, দুটো ভেক্টরের মান বোঝাচ্ছি, কিন্তু দিকটা কি হবে? এমনভাবে আমরা ভেক্টর দুটো বাহুকে দুটো ভেক্টর হিসেবে নিব যেন দুটো ভেক্টরের পাদবিন্দু ও হয়। তাহলে পাদবিন্দু যদি ও হয়, তার মানে ডেফিনেটলি শীর্ষবিন্দু এতে থাকবে, আর পাদবিন্দু যেহেতু ও, তাহলে ও বি এর ডেফিনেটলি শীর্ষবিন্দু বিতে থাকবে। তাহলে এইটুকু বোঝালাম আমরা যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টর হিসেবে আমরা নির্দেশ করলাম, মান এবং দিক দ্বারা নির্দেশ করলাম। তো একটা ভেক্টর আমরা যদি পি বলি যে এটা পি ভেক্টর, ওকে ফাইন। তাহলে এই ভেক্টরটা আঁকার ক্ষেত্রে এবং কিউ ভেক্টর এটা, এই দুটো ভেক্টর অঙ্কন করার ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা ছিল এরকম যে আমরা এমনভাবে ওই দুটা বাহুকে দুটা ভেক্টর হিসেবে চিহ্নিত করছি বা নির্দেশ করছি যেখানে উভয় ভেক্টরের পাদবিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে ও এ এবং ও বি পি কিউ দুটো ভেক্টরকে যেমন নির্দেশ করে, তেমনি ও বিন্দু পি কিউ ভেক্টরের পাদবিন্দু নির্দেশ করে, তেমনি এই কোণ যেটা আমরা পাবো সেই কোণটা হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ। কারণ আমরা জানি যে হেড হেড আর টেল টেল নিয়ে, মানে যে বিতে মিলিত হয় সেই বিতে ভেক্টর দুইটা কোণ উৎপন্ন করে। তাহলে ও বিতে দুটো ভেক্টরের টেল মিলিত হয়েছে, ওকে। সুতরাং ও বিন্দুতে দুটো ভেক্টর পি কিউ এর মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো যে এ ও বি কোণ হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ। এবং আমরা এ ও বি কোণকে এটা আমরা আলফা কোণ হিসেবে চিহ্নিত করলাম যে এটা হচ্ছে আলফা কোণ। ওকে ফাইন। এইবার এই ত্রিভুজ বিধি অনুসারে, যেহেতু আমরা বলেছি যে সামান্তরিক বিধি অনুসারে সামান্তরিকের সূত্র আমরা পড়তে চাই বা বুঝতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে একটা সামান্তরিক আঁকালাম এবং কোনো সামান্তরিকের আমরা একটা কৌণিক বিন্দু বেছে নিলাম, ও বিন্দু। এখানে কৌণিক বিন্দু সি হতে পারতো বা এ বি হতে পারতো, কিন্তু ও বিন্দুটা আমরা বেছে নিয়েছি যে কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি,
একই জাতীয় দুটি ভেক্টর পি কিউকে মান এবং দিক দ্বারা নির্দেশ করছে। এমনভাবে আমরা পি কিউ ভেক্টর অঙ্কন করেছি যেখানে পি এবং কিউ এর পাদবিন্দু ও বিতে মিলিত হয়। সুতরাং এ ও বি কোণ হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন। এবার যেটা করব, আমরা ও থেকে একটা কর্ণ টানব। তাহলে ও বি থেকে যে কর্ণ আমরা টানছি, এই কর্ণ মনে রাখবা, যে বিন্দুতে ভেক্টর দুটির পাদবিন্দু মিলিত হলো, অর্থাৎ যে বিন্দু থেকে আমরা দুইটা সন্নিহিত বাহুকে দুইটা ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, সেই বিন্দু হতে একটা কর্ণ টানব। এই কর্ণটা কার কর্ণ? এটা সামান্তরিকের কর্ণ। এই কর্ণটা দুটো ভেক্টর বলতে কাকে কাকে বোঝাচ্ছি আমরা? পি এবং কিউকে। তাহলে এই কর্ণটা পি কিউ এর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে লব্ধি মানে কি? অ্যাকচুয়ালি পি কিউ এর যোগফল যে নতুন ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর বলছি। মান বলতে ও থেকে সি পর্যন্ত দূরত্ব ধরে নেওয়া মান, আর দিক বলতে ও থেকে সি এর দিকে। তাহলে সামান্তরিকের সূত্র কেন নামকরণ করা? তাহলে যেহেতু এটা সামান্তরিক এবং সামান্তরিককে দুইটা বাহুকে আমরা দুইটা ভেক্টর হিসেবে চিহ্নিত করে কর্ণ বলছি, যে ওই সামান্তরিকের ও বিন্দু থেকে যদি আমরা ওই বিন্দু থেকে যদি এটা কর্ণ টানি, সেখান থেকে কর্ণ টানলে হবে না। কোথার থেকে টানতে হবে? যে বিন্দুতে দুটো ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়েছে, অর্থাৎ ও বিন্দু থেকে আমরা ও বিন্দুতে দুটো ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়েছে, অতএব ও বিন্দু থেকে আমরা কর্ণ টানব। এই কর্ণটা লব্ধির মান দিক নির্দেশ করবে, অর্থাৎ কর্ণের মানটা হবে লব্ধির মান আর দিক হবে ও থেকে সি এর দিকে। তার মানে এক কথায় আমরা বলতে পারি ও বিন্দু ওই বিন্দু যে বিন্দুতে তিনটা ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়েছে, দুটো ভেক্টর, একটা পি কিউ এবং এদের যোগফল আর। তাহলে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়েছে। ব্যাপারটা এরকম, ফিল করো, ব্যাপারটা এরকম যে এই একটা বস্তু, ধরো একজন এই বরাবর টানছে, একজন এই বরাবর টানছে, একজন এই বরাবর একটা বল প্রয়োগ করছে ধরো 10 নিউটন, একজন এই বরাবর বল প্রয়োগ করছে 6 নিউটন। বস্তুটা কোন দিকে যাবে, এই কোন দিকে বস্তুটা যাবে, যেহেতু দুইজন মধ্যবর্তী কোণ ধরো 60 ডিগ্রি কোণে দুইজন বল প্রয়োগ করছে, এই বস্তুটা যে বরাবর যাবে, এই কোন বরাবর যাবে, এটা নির্দেশ করবে সামান্তরিক সূত্র। অর্থাৎ সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো যে বস্তুটা কোন বরাবর বা কোন দিকে যাবে এবং কত নিউটন বল এর উপর এক্স্যাক্টলি ক্রিয়া করবে। ওকে, মানে এই যে দুটো ভেক্টর, তো মানে দুটো বল তো এর উপর ক্রিয়া করছে, একটা 10 নিউটন একটা 6 নিউটন, তাহলে দুটো বলের সমষ্টি কত হবে? দুটো বলের সমষ্টি 10 × 6 না, মানে দুটো বলের সমষ্টি 10 + 6 না, দুটো বলের সমষ্টি 10 + 6 না। এই দুটো বলে যেহেতু বল ভেক্টর রাশি, সুতরাং এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সুতরাং এদের মান কত, লব্ধির মানটা কত, বা প্রকৃতপক্ষে এই বস্তুটি কত বল অনুভব করবে, যেহেতু দুইজনেই একজন 6 নিউটন বল দিয়েছে, একজন 10 নিউটন বল দিয়েছে, একজন 6 নিউটন বল দিয়েছে, তাহলে বস্তুর উপর প্রকৃতপক্ষে কত বল ক্রিয়া করবে বা বস্তুটি কত বল অনুভব করবে, রেজাল্টেন্ট বল কত বা লব্ধি বল কত, এইটা আমরা এই সামান্তরিকের সূত্র সাহায্যে লব্ধির মান এবং দিক জানতে পারবো। তাহলে ফিলটা হলো যে একটা বস্তুকে দুইজন যদি এরকম বল প্রয়োগ করে টানে, বস্তুটা কোন দিকে যাবে, কার দিকে যাবে, কার দিকে বেশি যাবে, কার দিকে কম যাবে, বা অ্যাকচুয়ালি বস্তুটা কোন বরাবর, কোন দিক বরাবর গতিশীল হবে, এই উত্তরটা আমরা পাওয়ার জন্যই সামান্তরিক সূত্রে পড়ছি। তার মানে ব্যাপারটা এমন যে ও এ বরাবর রশি দিয়ে, ও বিতে একটা বস্তুকে ও এ বরাবর রশি দিয়ে একজন টানছে, একজন ও বি বরাবর টানছে, তাহলে বস্তুটা ডেফিনেটলি ও থেকে সি এর দিকে যাবে, অন্য কোনো দিকে যাবে না, অন্য কোনো দিকে যাবে না, এক্স্যাক্টলি সি এর দিকে যাবে। সামান্তরিক সূত্র সেটাই বলে। তাহলে এইখানেও আমরা এটাকে যদি কি করতে পারতাম, মানে করি এইরকমভাবে একটা সামুদ্রিক বানিয়ে দেই, তাহলে একটু বাঁকা হয়েছে না, আচ্ছা, এটাকে যদি একটা সামুদ্রিক বানিয়ে দিই আমরা, তাহলে দেখো যে এই একজন এই 6 নিউটন বল প্রয়োগ করলো, একজন 10 নিউটন বল প্রয়োগ করলো, প্রকৃতপক্ষে বস্তুটি কর্ণ বরাবর যাবে, অন্য কোনো দিকে যাবে না। এইটা যদি একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা বাহু, এটা একটা বাহু, অর্থাৎ কর্ণ, এটা যদি ও বিন্দু হয় তাহলে কর্ণ যে দিক ক্রিয়া করবে ওই বরাবর বস্তুটা যাবে, এবং এই কর্ণের লব্ধির মানটা, এই যে আমরা সামুদ্রিকের সূত্র অনুযায়ী ওই যে কর্ণ আমরা এঁকেছি, ওই দিক বরাবর লব্ধি দিক ক্রিয়া করবে এবং লব্ধির মানটা আমরা এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে চাই। তো চলো যাই, তাহলে সূত্রটা কি অ্যাকচুয়ালি সেটা আগে জানি, প্রতিপাদনটা পরে। সূত্রটা আপাতত এইভাবে একটু মানে ছোট্ট করে আমরা প্রমাণ করতে চাই। তোমরা তো জানো যে লব্ধি, দ্যাট মিনস দুইটা ভেক্টরের যোগফল। ওকে, ফাইন। তো আমরা উভয় দিকে মোট দিয়ে স্কয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আর স্কয়ার, এটা পি স্কয়ার, এটা কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ
ওই যে পি আর কিউ দুটো ভেক্টর তো একসাথে থাকবে না, এটা ডট চিহ্ন দিয়ে দিই, পরে এটা বুঝবা যে কেন ডট চিহ্ন দিলাম। আপাতত ধরে নাও যে এটা ডট, এবং পি ডট কিউ সমান ধরো যে আপাতত মনে করো যে পি ডট কিউ সমান হচ্ছে পি কিউ কস আলফা। ওকে, তাহলে এইখানে আমরা আর ইকুয়ালস টু আন্ডার রুট ওভার এই যে এই স্কোয়ার এবারে উঠাই দিলে উপরে রুট হবে, তাহলে এবার কি হবে পি স্কোয়ার প্লাস কি হবে কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা হবে। ওকে ফাইন, দেখো এইটাকে আমরা এই লব্ধির মান হচ্ছে এইটা, এই যে এখানে এখন যদি আমরা চিন্তা করি যে এইটু কোণ 60 ডিগ্রি, তাহলে আর এর মানটা কত, এই লব্ধির মানটা কত, তাহলে বের করতে পারবো যে আর এর মান হচ্ছে এই ধরো 10 এর উপরে স্কোয়ার প্লাস 6 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কস কত ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, তো একে আমরা কত, এটা 100, এটা 36 প্লাস এটা 60 আর cos 60 মানে হাফ আর 2 কেটে যায়, তার মানে এখানে লিখতে পারবো আমরা 60, তাহলে 196 মেবি 196, 6 3 9 100, হ্যাঁ 196। তো রুট 196 এর মান কত আসে, যাই হোক তুমি ক্যালকুলেশন করে বসাবা, এটাই হচ্ছে আমাদের মূলত লব্ধির মান। তাহলে এই লব্ধির মানটা আমরা পেয়ে গেলাম এবং দিকটাও আমরা নির্ণয় করতে পারবো। তো এইটুক ফিল করার জন্য যে সামান্তরিক সূত্র, এই যে আর এর মানটা এটা পাবো, এটা সামান্তরিক সূত্র থেকেই আসবে, কিন্তু আপাতত আমরা ভিন্নভাবে প্রমাণ করলাম যে উভয় দিকে হোল স্কোয়ার নিয়েছি। এইটা ঠিক ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কিন্তু যেহেতু দুটো ভেক্টর আসি সুতরাং ab না হয়ে দুটো ভেক্টর পি ডট কিউ হয়, আর পি ডট কিউ সমান লেখা যায় পি কিউ কস আলফা, অতএব পি ডট কিউ এর পরিবর্তে পি কিউ কস আলফা লিখলে 2pq cos আলফা হয়। অ্যাকচুয়ালি এই প্রমাণটা করার জন্য আমরা এটা আসে নাই, ডট গুণন পড়বো তখন বুঝতে পারবো যে কেন এটার পরিবর্তে এটা লেখা হলো। আমরা চলো যাই এটাকে ভিন্নভাবে একটু, মানে ভিন্নভাবে বইতে যেভাবে আছে সেভাবে একটু প্রুভ করি, কিন্তু ফলাফল এটাই আসবে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে লাভটা কি করে, আমরা কেন সামান্তরিকের সূত্র পড়বো, এটা পড়ে লাভটা কি। এটা পড়ে একটা জিনিস বুঝলাম যে একটা বস্তুর উপর দুইটা বল যদি এভাবে ক্রিয়া করে তাহলে বস্তুটা প্রকৃতপক্ষে কত বল অনুভব করবে সেটা যে আমরা নির্ণয় করতে পারছি, বস্তুটি কোন দিকে যাবে সেটাও নির্ণয় করতে পারবো। আপাতত আমরা এখান থেকে লব্ধির মান জানতে চাই এবং দিক নির্ণয় করতে চাই। ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করে সিডি লম্ব টেনে নাও, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। ওকে ফাইন, এই কোণটা পুরোটাই আলফা হলে এই কোণটাও আলফা হবে, এবং আমরা ধরলাম যে এই কোণটা হচ্ছে থিটা। ওকে, এখন এসিডি ত্রিভুজের দেখো এটা পি হলে এটাও পি, ডেফিনেটলি এটা কিউ হলে এটাও কিউ। ওকে ফাইন, কিন্তু এই ত্রিভুজের মানে এই চিত্রের মধ্যে আমরা কি কি এডি আর এসির মান ছাড়া সব মান জানি। ও সি বলতে কর্ণকে বোঝায়, তার মানে মানগুলো আমরা একটা একটা লিখতে থাকি। ও এ ইকুয়ালস টু ডেফিনেটলি পি ভেক্টরের মান বোঝাবে, ও সি ও বি ইকুয়ালস টু কিউ ভেক্টরের মান বোঝাবে, ও সি ইকুয়ালস টু আর ভেক্টরের মান বোঝাবে। তার মানে এটাকে আমরা এইভাবে মোড দিয়ে লিখতে পারি, এইভাবে মোড দিয়ে লিখতে পারি, এইভাবে মোড দিয়ে লিখতে পারি। কিন্তু দেখো এডি আর এসি এর মান আমরা, এডি এবং এসি না, এডি এবং সিডি এর মান জানি না। এডি বলতে এসিডি ত্রিভুজের ভূমি বোঝায়, আর সিডি বলতে এসিডি ত্রিভুজের লম্ব বোঝায়। তো তোমরা জানো যে সাইন থিটা সমান, মানে সাইন থিটা বলতে আমরা আলফাকে বুঝি, যে সাইন আলফা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ হলো এসি। এখন এসি এর মানটা কত, এসি এর মান হলো কিউ, তাহলে আমরা এখানে কিউ লিখলাম, তার মানে সিডি ইকুয়ালস টু পেলাম কিউ সাইন আলফা। ওকে, তাহলে সিডির মান জানা হয়ে গেল। আরেকটা মান আমরা নির্ণয় করতে পারবো, সেটা হলো এডি কস আলফা ইকুয়ালস টু, তোমরা জানো যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলতে এডিকে বোঝায় আর অতিভুজ হলো এসি। তো এখন এডি ঠিক রেখে আমরা এসির পরিবর্তে কিউ ব্যবহার করলে এডি ইকুয়ালস টু হবে কিউ কস আলফা। তাহলে এবার দেখো এই চিত্রের মধ্যে এমন কোনো বাহু নাই যেটার মান আমরা জানি না। ও এর মান জানি পি, এসির মান জানি, মানে এসির মান জানি কিউ, ওসি এর মান জানি আর, এডি এর মান জানি কিউ কস আলফা, সিডি এর মান জানি কিউ সাইন আলফা। এখন আমাদের লব্ধি বলতে ওসিকে, লব্ধির মান বলতে ওসিকে বোঝাচ্ছি বা আর এর মানকে বোঝাচ্ছি। তো ওসিডি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় যেখানে ডি কোণ 90 ডিগ্রি বা ও ডি সি কোণ 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসটা ব্যবহার করব। তাহলে লিখবো যে
ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ওসিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ওসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান ওডি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার, ওডি মানে ভূমি আর লম্ব বলতে সিডিকে বোঝায়। ওকে ফাইন, তাহলে এটা আচ্ছা মানটা আমরা একটু পরে বসাচ্ছি। ওডিকে আমরা লিখতে পারি চেঞ্জ করে ওএ প্লাস এডি, ওকে হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লিখতে পারলাম। এবার ওসি স্কোয়ার মানে আর স্কোয়ার বোঝায়, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এটা হোল স্কোয়ারের সূত্র বসালে ও এ স্কোয়ার প্লাস আমরা লিখতে পারবো এটাকে যে ওডি এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা এখানে ওটাকে একটু উপরে লিখি, সিডি স্কোয়ার, এটা ও। এইবার যেটা করব আমরা, দেখো ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু ও এ ছিল এক্স্যাক্টলি পি, তাহলে 2p বসাবো এবং এডি এর মান ছিল কিউ কস আলফা, এই যে এডি সমান কিউ কস আলফা, তাহলে এখানে কিউ কস আলফা লিখলাম। এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার দুইটার যোগফল দেখো এসি স্কোয়ার হবে, তার মানে এসি স্কোয়ার ইকুয়ালস টু হবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার, আর এসি স্কোয়ারের মান হচ্ছে কিউ, তাহলে কিউ স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। যদি তোমরা চাও এই মান বসাবো, স্কোয়ার করে দেখো কিউ স্কোয়ার কমন নেই, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 1 হয়ে যায়, তাহলে এইখানে আমরা একদম কিউ স্কোয়ার লিখতে পারবো। তাহলে আর ইকুয়ালস টু আন্ডার রুট বা রুট ওভার ও এ স্কোয়ার মিন পি, তাহলে পি এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। দেখো আমরা ওই যে ডট গুণনের সূত্র ব্যবহার করে এটাই পেয়েছিলাম। আমি তখন বললাম না যে এক্স্যাক্টলি এই মানটাই পাওয়া যাবে, কিন্তু এটা তোমাদের ধারণা আছে বা তোমরা এটা বুঝবা, এই জন্য আমরা এই প্রমাণটা করলাম। আর আগেরটা বুঝবো যখন ডট গুণন করা হবে, কেননা পি ডট কিউ সমান পি কিউ কস আলফা কেন হলো, কিভাবে আসলো, এটা ডট গুণন না করলে বোঝা যাবে না। এর জন্য আমরা এটাকে সামান্তিক সূত্র, যে সাধারণ যে ত্রিভুজ বিধি আছে বা ত্রিভুজ সূত্রের মানে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে দেখো উভয় ক্ষেত্রে মান নির্ণয় করেছি। আর এটা ত্রিকোণমিতির সাইন কস ট্যান, মানে লম্ব ট্যান হলো লম্ব বাই ভূমি, সাইন হলো লম্ববায়ু অতিভুজ, কস হলো ভূমিবায়ু অতিভুজ, এগুলো 9 10-এ পড়ে আসছো। সুতরাং এই প্রতিপাদনটা করা, যে লব্ধির মান কত হবে এটা নির্ণয় করা, এটা আমাদের খুবই খুবই সহজ। যদিও এইরকমভাবে কোনো পরীক্ষা আসবে না যে লব্ধির মান নির্ণয় করে দেখাও, মানে সামাজিক সূত্রটি প্রতিপাদন করে দেখাও, এরকম কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নাই। বাট এইটা আমরা প্রমাণ করি এই সূত্রের জন্য যেন কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে থাকে, যে বোঝাচ্ছি আমরা সামান্তরিক, কিন্তু কোনো পরীক্ষায় সামান্তরিকের লব্ধির মান দিক নির্ণয় করা এটা থাকবে না। তার মানে ওই যে একটু আগে বলছিলাম যে দুটো বল দুদিকে ক্রিয়া করছে, বস্তুটি কত বল অনুভব করবে, বস্তুটি কোন দিকে যাবে, এটা সামান্তরিক সূত্র থেকে নির্ধারণ করতে পারবো। তো আর হচ্ছে লব্ধি, মানে দুইটা ভেক্টরের লব্ধির মান বলতে পারি, লব্ধির দিক না, এটা লব্ধির মান। আমরা এর আগে যেমন লিখেছিলাম যে আর ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এবং সেখানে বলেছিলাম যে এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা মান, একটা আছে মান, আর একটা হলো দিক। আমরা দিক এখনো নির্ণয় করিনি, শুধু মান নির্ণয় করেছি। এইটা যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। পিটা কি? একটা ভেক্টর। কিউটা কি? আর একটা ভেক্টর। আলফাটা কি? পি কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে যদি আমি পি কিউকে স্থির রেখে দেই, চেঞ্জ না করি, ধরো একটা বল 30 নিউটন আর একটা বল 40 নিউটন, বা একটা 3 নিউটন আর একটা 4 নিউটন, তাহলে পি কিউ স্থির হয়ে গেল। তখন মানে এইখানে পিকিউ এর মানকে যদি আমরা স্থির রেখে শুধু আলফা পরিবর্তন করি, তাহলে কিন্তু লব্ধি পরিবর্তন হবে। অর্থাৎ দুইটা ভেক্টরের মানে মান যদি স্থির থাকে, তখন লব্ধির মানটা শুধুমাত্র ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের উপর নির্ভর করবে। ওকে, তো আমরা এই কনসেপ্টটা নিব যে দুইটা ভেক্টরের মানকে স্থির রেখে যদি আমরা কি করি, কোণকে চেঞ্জ করি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে চেঞ্জ করি, তাহলে লব্ধির মান পরিবর্তন হবে। ওকে ফাইন, তাহলে আমরা লব্ধির দিকটা একটু নির্ণয় করি, তারপরে তখন পরের প্রশ্নে আসছি। তাহলে এই লব্ধির দিক মানটা একটু মনে রাখবা যে আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা, যেখানে পি একটা ভেক্টর রাশির মান, কিউ আরেকটা ভেক্টরের মান, আর আলফাটা হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ।
দেখো আমরা জানতে চাই হচ্ছে থিটার মান। তো এই থিটার মান জানতে চাই এবং এইখানে আমাদের ভূমি ওডি জানা আর সিডি লম্ব জানা, সিডি লম্ব জানা, ভূমি ওডি জানা। তাহলে দিক বলতে আমরা কি বুঝি? লব্ধির দিক, এই দিক বলতে কি বুঝি? ওই যে একটু আগে আমরা উদাহরণ দিয়ে বললাম না যে একটা বস্তু একজন এই বরাবর বল প্রয়োগ করছে, একজন এই বরাবর বল প্রয়োগ করছে, এটা 10 নিউটন আর এটা 6 নিউটন। এখন লব্ধির দিক বলতে এটা যদি লব্ধি হয় আর, তাহলে আরটা 10 নিউটনের সাথে কত কোণ তৈরি করেছে এইটুক যদি আমরা জানতে পারি, তাহলে লব্ধি কোন দিকে ক্রিয়া করছে এটা বলতে পারবো। শুধুমাত্র আর 10 এর সাথে কত কোণ তৈরি করেছে, দ্যাট মিনস আর পি এর সাথে কত কোণ তৈরি করেছে। এখন যদি বলো যে স্যার কিউবের সাথে কেন নিলাম না, আলফা তো জানা, যদি কিউ মানে থিটা জানা থাকে তাহলে আরেকটা আলফা মাইনাস থিটা হবে, অতএব একটা কোণ নির্ণয় করলে আমরা বলতে পারবো যে লব্ধি কোন দিকে যাচ্ছে। ওকে, যেহেতু লব্ধি পি কিউ এর মধ্যে মানে এই যে ও এ আর ও বি এর মাঝে কোন এক বিন্দু কোন একটা রেখা বরাবর ক্রিয়া করবে, কিন্তু এই কোন একটা রেখা বরাবর ক্রিয়া করবে এটা সামান্তরিক সূত্র বলছে যে কর্ণটাই লব্ধি হবে। ওকে, কর্ণ বরাবর লব্ধি ক্রিয়া করবে। তাহলে এটাই ছিল আমাদের লব্ধির সম্পর্কে ধারণা, যে লব্ধির মান হবে ওই কর্ণর মান, অর্থাৎ এই ও সি এর মানটাই হবে লব্ধির মান, আর ও থেকে সি এর দিকেই লব্ধি ক্রিয়া করবে। এই দিকটা নির্ণয় করতে চাই, দ্যাট মিনস থিটা নির্ণয় করতে চাই। ওকে ফাইন, তাহলে দিক বলতে আমরা কাকে বুঝি? থিটাকে বুঝি। ওকে, তো এই থিটা নির্ণয় করার জন্য আমরা কি নিব? ট্যান থিটা নিব। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হবে লম্ব, লম্ব বলতে আমরা সিডি বুঝছি আর ওর ভূমি হলো ওডি। তো এখন দেখো যে সিডিকে ঠিক রেখে মানে ওডি এর পরিবর্তে আমরা ও এ প্লাস এডি লিখতে পারি। ওকে ফাইন, ট্যান থিটা ইকুয়ালস টু, ওকে এবার ট্যান থিটা ইকুয়ালস টু মানগুলো বসে থাকি, তাহলে এটা হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, ও এর মান হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। এটাই ছিল আমাদের লব্ধির দিক নির্ণয়। এখান থেকে থিটা নির্ণয় করো, তাহলে উপরে ট্যান ইনভার্স হয়ে যাবে, ইনভার্স কিউ সাইন আলফা, তারপরে কি হবে? পি প্লাস কিউ কস আলফা। এটাই ছিল লব্ধির দিক নির্ণয়ের সূত্র, এটা ছিল লব্ধির মান নির্ণয়ের সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই লব্ধির মান এবং দিক নির্ণয়ের মূল মানে যে অর্থ বা মূল কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পেরেছ, যে ভেক্টর রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিত নিয়মে যেহেতু হয় না, অতএব এটাকে বিশেষ জ্যামিতিক নিয়মে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তার মধ্যে প্রথমটা ছিল সাধারণ সূত্র, খুব সাধারণ সূত্র, মানে খুবই সাধারণ সূত্র, এমনি নামকরণ মানে কাজের সাথে মিল আছে, খুব সাধারণ, যে দুটো ভেক্টরকে আমরা সমান্তরালে নতুন জায়গাতে সমান্তরালে স্থাপন করব, একটা শীর্ষবিন্দুর সাথে আর একটা পাদবিন্দুকে। তাহলে প্রথমটা শীর্ষ আর দ্বিতীয়টা, প্রথমটার পাদ আর দ্বিতীয়টা শীর্ষ বিন্দুর যে সংযোগ সরলরেখা সেটা লব্ধির মান এবং দিক ওই বরাবর লব্ধির মান দিক নির্দেশ করবে। এটা সাধারণ সূত্র ছিল। ত্রিভুজ বিধি ছিল যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে যদি একই ক্রমে দুইটা ভেক্টর রাশির মান দিক দ্বারা নির্দেশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, দুটো কথা ইম্পর্টেন্ট, সন্নিহিত বাহু একই ক্রমের হবে, তৃতীয় বাহু বিপরীত ক্রমের হবে, তবে তৃতীয় বাহুটা লব্ধির মান দিক নির্দেশ করবে। সামুদ্রিক ছিল যে সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর রাশির একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান দিক দ্বারা যদি নির্দেশ করি, মানে এই যে দুটো ভেক্টর রাশির মান দিক দ্বারা নির্দেশ করছি, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত দুইটা বাহু, কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, ও সি বিন্দু কৌণিক বিন্দু সেখান থেকে সন্নিহিত দুইটা বাহু হতে পারে, আবার ও বিন্দু কৌণিক বিন্দু সেখান থেকে দুইটা সন্নিহিত বাহু হতে পারে। তো আমরা ও বিন্দুটাকে বেছে নিয়েছি কারণ আমাদের অঙ্কনের ক্ষেত্রে এটা সুবিধে তাই। তাহলে ও বিন্দু থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু ও এ আর ও বি, এই দুইটা বাহুকে দুইটা ভেক্টর হিসেবে চিহ্নিত করছি, একটা পি ভেক্টর এবং একটা কিউ ভেক্টর। তোমরা দেখলা যে এমনভাবে আমরা দুইটা ভেক্টরকে নির্দেশ করেছি যেখানে পি এর পাদবিন্দু আর কিউ এর পাদবিন্দু, অর্থাৎ উভয় ভেক্টরের পাদবিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার ও থেকে কর্ণ যদি টানি, তাহলে লব্ধি বা সামুদ্রিকের সূত্র বলছে যে যে বিন্দু থেকে পাদবিন্দু স্টার্ট হয়েছে ওই বিন্দু থেকে কর্ণ টানো। তাহলে প্রথমে তো কৌণিক বিন্দু চুজ করলাম ও, এবং এইখান থেকে দুটো বাহু ও এ আর ও বিকে দুটো ভেক্টর দ্বারা নির্দেশ করলাম পি এবং কিউ, যেখানে পি কিউ এর পাদবিন্দু ও। তাহলে ও থেকে একটা কর্ণ টানবো, কর্ণ ও সি, এই কর্ণটা পি কিউ এর লব্ধি বা যোগফল নির্দেশ করবে। তার মানে ওই কর্ণ যে ভেক্টর নির্দেশ করবে সেটা পি কিউ এর যোগফল বা পি কিউ এর লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। এই ভেক্টরের মান কত হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। পিটা কি? পিটা হচ্ছে পি ভেক্টরের মান। কিউটা কি? কিউ ভেক্টরের মান।
কস আলফা কার কার মধ্যবর্তী কোণ, পি কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা জানতে পারলাম যে সামুদ্রিক সূত্র ব্যবহার করলে দুটো ভেক্টরের লব্ধির মান নির্ণয় করা যাবে এবং লব্ধির মান মানে নির্ভর করবে দুটি ভেক্টরের মানের উপর এবং এদের মধ্যবর্তী কোণের উপর। মান যদি স্থির থাকে তখন লব্ধির মান শুধুমাত্র মানে দুইটা ভেক্টরের মান যদি স্থির থাকে বা নির্দিষ্ট হয় তখন লব্ধির মান শুধুমাত্র পি কিউ এর মধ্যবর্তী কোণ কস আলফার উপর নির্ভর করবে। আরেকটা জানলাম আমরা যে লব্ধি কোন দিকে ক্রিয়া করবে সেটা, এবং লব্ধির দিকটা আমরা থিটা দ্বারা নির্দেশ করেছি, অর্থাৎ লব্ধি আর পি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটিই হচ্ছে তার দিক, এবং এই দিকটা আমরা ট্যান থিটার সূত্র দিয়ে খুব সহজে নির্ণয় করলাম লম্ববায়ু ভূমি ব্যবহার করে, এবং ফাইনালি আমরা পেলাম ট্যান থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এবং এখানে আমরা বুঝছি যে থিটাটা হচ্ছে লব্ধির সাথে পি এর কোণ, আলফাটা হলো পি কিউ এর মধ্যবর্তী কোণ। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এটার ম্যাথ বা প্রয়োগ না করব ততক্ষণ পর্যন্ত একটু ভিতরে থাকবে যে কেমন জানি মনে হচ্ছে, কিন্তু যারা পড়েছো তারা বুঝতেই পারছো যে লব্ধির মান দিক নির্ণয় নিয়ে আমরা ম্যাথ করব এবং অনেকগুলো ম্যাথ আমাদের জন্য অপেক্ষা করছে। তো পরবর্তী ক্লাস শেষ সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।